পিআর পদ্ধতিতে নির্বাচন। একটা দল আসার পরে বাংলাদেশটাকে মনে করে তার বাপের সম্পত্তি মনে করে বাংলাদেশটাকে নিয়ে যা তা না করে। চারটা দল নির্বাচনে আসবে। মনে করুন 90% ভোট রয়েছে এই চারটা দলে। এখানে ভোট পার্সেন্টেজ অনুসারে কোন দলে কতটা ভোট পেয়েছে ওই অনুসারেই সিটগুলি তারা পাবে, আসনগুলি তারা পাবে। 300 আসন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত পিআর পদ্ধতিতে নির্বাচন, কারণ বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসছে। এখন এই নির্বাচন নিয়ে কিন্তু প্রত্যেকটা দলেরই কিন্তু উত্তেজনা শুরু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম দলগুলোই কিন্তু চেয়েছে পিআর পদ্ধতিতে যেন নির্বাচন হয়, এবং একটা দুইটা দল জানিয়েছে তারা এর সাথে একমত না, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। এখন আমাদের জনগণ, সাধারণ জনগণ এবং কিছু সংখ্যক মানুষ আমরা কিন্তু জানি না যে আসলে পিআর পদ্ধতি আসলে আবার কি। আবার আমরা অনেকে এভাবেও ভাবে যে পিআর পদ্ধতি মানে হচ্ছে যে মনে হয় যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সেনাবাহিনী বা কড়া নিরাপত্তা বা সিসি ক্যামেরা এমনভাবে করা হবে যেন কেউ 2 নাম্বারই করে ভোট কিনতে না পারে। এরকমেরও কিন্তু আমাদের মধ্যে অনেকের ধারণা থাকে যে পিআর পদ্ধতি মনে হয় এটা। আসলে বিষয়টা ঠিক তেমন না। পিআর পদ্ধতি এমন একটা সিস্টেম, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। এবং পৃথিবীর বিভিন্ন উন্নতশীল দেশে কিন্তু এই পিআর পদ্ধতি চালু রয়েছে, এবং তারা যে নির্বাচন দেয় এবং নির্বাচন করে তা কিন্তু এই পিআর পদ্ধতিতে হয়ে থাকে, যাতে কেউ কোনো দেশটাকে নিয়ে, মানে কোনো সরকার একটা দেশটা নিয়ে যেন সিনেমিনি খেলতে না পারে। যেভাবে বাংলাদেশ একটা দল আসার পরে বাংলাদেশটাকে মনে করে তার বাপের সম্পত্তি মনে করে বাংলাদেশটাকে নিয়ে যা তা না করে। একদম মনে করুন 4টা দল নির্বাচনে আসবে। এখন এই 4টা দলেরই কিন্তু ভোট বাক্সে পড়বে। এখন এই 4টা দলের ভিতরে আমরা জানি যে দলটি সবথেকে বেশি ভোট পায় সেই বাংলাদেশে নির্বাচিত হয়, এবং সেই বাংলাদেশকে মানে কি করে বাংলাদেশ পরিচালনা এবং বাংলাদেশের নতুন সরকার হিসেবে গঠিত হয়। এখন মনে করুন এই 4টা দলের মধ্যে মনে করুন 90% ভোট রয়েছে এই 4টা দলে। এটা জাস্ট আমরা বোঝার জন্য যে 90% ভোট রয়েছে এই 4টা দলের ভিতরে। এই 90%, 100-এর ভিতরে 90% ভোট কাউন্ট হবে। এখন মনে করুন যে প্রথম দলটি, 4টা দলের ভিতরে মনে করুন 3টা দল, প্রথমে একটি দল পেল 20%, পরে একটি দল পেল 21%, পরে একটি দল পেল 19%। মনে করুন এই 3টা দল 60% পেয়ে গেল ভোট, বা তারা 60% তাদের হয়ে গেছে। বাকি যে আরেকটা দল আছে, সে এই দলটি পেল 30%, ওখানে 70, 80, 90, টোটাল 90 ধরেন, ও পেল 30। এখন আগের নিয়ম অনুসারে দেখা যায় যে এই 4টা দলের ভিতরে যে ভোট বেশি পেয়েছে 30%, সেই নির্বাচিত হয়ে সরকার গঠিত হয়ে গেছে। কিন্তু বাকি যে 3টা দল 60% পেল, তারাও তো ভোট পেয়েছে। বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ তো তাদেরকেও পছন্দ করে, তারাও তো এই 300 আসনের মধ্যে তারাও তো জয়ী আছে কি না? আছে। কিন্তু এই 60% ভোট পাওয়ার পরেও এই 3টা দলের কোনো অধিকারই নেই বাংলাদেশের উপরে। কিন্তু ওই 10% ভোট বেশি পেয়ে 30% যে ভোটটা পেল, সে কিন্তু নির্বাচিত সরকার হয়ে গেল। এটা হচ্ছে আগের পদ্ধতিতে। মানে এখন যে পদ্ধতিতে, যেমন আগে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরা যেভাবে নির্বাচন করে আসছে সেই অনুসারে কিন্তু এটা। তার মানে হলো 3টা দল গঠন হলো, 3টা দলের ভিতরে যে ভোট বেশি পেয়েছে সে নির্বাচিত হয়ে গেছে। এটা কিন্তু আমরা সবাই বুঝি। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন কেন ছিল এই বর্তমান অবস্থায়? ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অনেক বিশাল বড় যে মহা সমাবেশ গেল, এই সমাবেশে কিন্তু তারা কিন্তু বলেছে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। বর্তমান যে প্রধান উপদেষ্টা, তার কাছে তারা এই আহ্বান জানিয়েছে। পিআর
পদ্ধতি। পিয়ার পদ্ধতি যে ভোটটা হবে, যে ভোট কাউন্ট হবে, মানে আমি একদম আপনাদের পেছিয়ে না বলে সোজাভাবে যেটা বলি, যেটা অনেক দল চায় না। ধরুন একটা দল, 3টা দল এখানে বা 4টা দল এখানে আসলো, ওই যে 30% সে ভোট পেয়ে সে তো নির্বাচিত হবে, বাকি যে 60% ভোট অন্য যে 3টা দল পেয়েছে তারাও আসতে পারবে। শতকরা হিসাব করে তারা কোন কেন্দ্রে কোন তারা কত ভোট বেশি পেল, ওই অনুসারে তারাও সংসদে তারা যেতে পারবে। তাদেরও সংসদে কি থাকবে, তাদেরও সমান অধিকার থাকবে। পিয়ার পদ্ধতিতে মানে কেউ হ্যাকা একটা দেশ পরিচালনা করতে পারবে না। যেমন এখন মনে করুন নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় চলে আসলো, কিন্তু বিএনপি ক্ষমতায় আসলো পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হয়েও কিন্তু বিএনপি ক্ষমতায় ধরুন চলে আসলো, আসার পরে কিন্তু দেখা যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এরও শতকরা ভোটের পরিমাণ কিছু অংশ আছে, হয়তোবা সে প্রত্যেকটা ভোট কেন্দ্রে ফার্স্ট না হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তার ভোট আছে অনেক। যেমন ধরুন যে বরিশাল, চরমোনাই, সেখানে তো সে পাস, কিন্তু সেও কিন্তু সংসদে, এবং সেও কিন্তু এই সরকার নিজে তার ইচ্ছা মতো, তার মন্ত্রীরা, তার এমপিরা, তার আইন প্রশাসন ইচ্ছে মতোই তারা সব কিছু দেশটারে কিছুই করতে পারতো না। তারাও এখানে কি থাকবে, তাদেরও একটা অধিকার থাকবে। যেমন এখন সরকারি জব হয়, অনেক অফিসাররা তারা সিগনেচার দেয়, অনেকের চাকরি হয়ে যায়। 2-1টা দল কিন্তু এই পিআর পদ্ধতি চায় না, তারা নিজেরাই নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে নিজেরা নিজেদের মতোই দেশ পরিচালনা করতে চায়। যা এর আগে আপনারা দেখছেন এমপিরা, মন্ত্রীরা কোটি কোটি টাকা মেরে বাংলাদেশ থেকে চলে গেছে, বাংলাদেশটা একদম খেয়ে ফেলছে, বাংলাদেশে একটা ফকিন্নি বানিয়ে ফেলছে। কিন্তু এখন অনেক দল কিন্তু একটা দলের সাথে যুক্ত হয়ে গেছে যে বাংলাদেশটাকে এখন ইসলাম শাসন চায়, বাংলাদেশ ইসলাম শাসনে চলবে, ইসলামী একটা দল বাংলাদেশ সরকার গঠন করবে, এটাই এখন অনেকের দাবি। তো বিষয়টা পিয়ার পদ্ধতিটা এমনই হয়েছে, যদিও পিয়ার পদ্ধতি এমন, ওই যে 60%, ওই যে 3টা দল যে 60% ভোট পেল, তাদেরও অধিকার থাকবে, তাদেরও পার্সেন্টেজ হিসাবে তারাও মনে করুন ওই 300 আসনের ভিতরে হয়তোবা 30টা বা 50টা বা 60টা আসন তারাও পাবে। ধরুন 4টা দল নির্বাচনে আসার পরে 30% যে ভোট পেয়ে সে কিন্তু নির্বাচিত সরকার হয়ে গেছে এবং 300 আসনের ক্ষমতাই সে দখল করলো। কিন্তু পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সে 30% পেলে ওই পার্সেন্টেজ হিসাব করে সে যে কটা আসন পেয়েছে ওই আসনে সে মাতব্বরি করতে পারবে। আর বাকি যে ওই 60% যে ভোট যারা পাইছে ওই হিসাব করে তাদের যে ওই 300 আসনের ভিতরে তারা কয়টা আসন পেয়েছে এই আসনটা তাদের চলে আসবে। বোঝা গেছে? তার মানে কি, তাহলে কোনো দলই নিজের ইচ্ছা মতো বাংলাদেশকে পরিচালনা করতে পারবে না। এটাই হচ্ছে পিয়ার পদ্ধতি, যা বাংলাদেশের একদম এখন আর বাংলাদেশকে নিয়ে কেউ টালিবেলি আর করতে পারতো না। আর আমার ব্যক্তিগত মতামতে দেখা গেছে যে, হিসেব করে দেখা গেছে যে সবাই তো বাংলাদেশের উন্নতি চায়, তাই ঠিক না? ভাষণে যে আপনারা দেখেন বাংলাদেশের সবাই উন্নতি চায়, তাহলে পিয়ার পদ্ধতি নির্বাচন হোক। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সমস্যাটা কি? যারা বলবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না তাদেরকে বাতিল করে দেওয়া উচিত। কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তাহলেই বাংলাদেশের দেখতে পাবে যে কে কয়টা আসন পায়, কার আসন, বাংলাদেশে 300 আসন, 300 আসনে কারা কীরকমের দেশ পরিচালনা করে। তো এটা আমিও ব্যক্তিগতভাবে একমত, বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলেই বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে মানে মাথা তুলে দাঁড়াতে পারবে। আপনারা দেখুন বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাদের মধ্যে তো কোনো ঝামেলা হয় না, কেউ তো এখানে কোনো ধরনের বাধা দেয় না। তাহলে বাংলাদেশে এই বাধা সৃষ্টি কেন হবে? কে মানা করবে? প্রধান উপদেষ্টা উনি বলবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, যার ইচ্ছা নির্বাচনে আসবে, যার ইচ্ছা না হয় সে নির্বাচনে আসবে না। তার মানে কি, বাংলাদেশে এখন কেউ নিজের ক্ষমতা মতো বাংলাদেশকে কেউ পরিচালনা করতে পারবে না, কারণ আসন তাদেরও চলে যাবে, 300 আসন তারা পাবে না, কারণ বাংলাদেশের 100% মানুষ কিন্তু একটা দলকে ভোট দেব না। এই জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আসন কি হবে, ভাগ হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার মনে হয় যে আমি আপনাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মানে বিষয়টা আমি আপনাদের বুঝতে পারছি, পিয়ার পদ্ধতিটা আসলে কি।
এবার আপনারা বুঝছেন যে একটা দল সে যে ভোট বেশি পেয়ে যে সে দেশটা শাসন করবে তা না, এখানে ভোট পার্সেন্টেজ অনুসারে কোন দলে কতটা ভোট পেয়েছে ওই অনুসারেই সিটগুলি তারা পাবে, আসনগুলি তারা পাবে, 300 আসন ওইভাবে কাউন্ট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।